হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের কি আজকে আমাদের যে ফোর্থ সেম সিভিলের কি হচ্ছে ফোর্থ সেম সিভিলের আমাদের ফার্স্ট ডেমো ক্লাস। ঠিক আছে, ফার্স্ট ডেমো ক্লাসে আমরা থিওরি অফ স্ট্রাকচারের ফার্স্ট যে আমাদের ইউনিট আছে সেই ইউনিটের কলমস যে চ্যাপ্টারটা সেটা আমরা আজকে পড়ব। ঠিক আছে, দেখো তোমাদের যে কোর্স ফোর্থ সেমের যে সেকেন্ড ইয়ারের সেকেন্ড সেম যেটা ফোর্থ ইয়ারের জন্য তোমাদের কি কোর্স লঞ্চ হয়ে গেছে। সিভিলের কোর্সও কি হচ্ছে লঞ্চ হয়ে গেছে, বাকিগুলো দেখতে পাচ্ছ বাকি স্ট্রিম। সিভিলের কোর্স লঞ্চ হয়ে গেছে, সেটার প্রাইস কত আছে? 1199 টাকা। ঠিক আছে, যেটা অফার প্রাইসটা তোমাদের থাকছে কি 15 তারিখ পর্যন্ত তোমাদের এই অফার প্রাইসটা থাকছে। 15 তারিখের আগে পর্যন্ত এরকমই তোমাদের সব সাবজেক্টের কি একটা করে ডেমো ক্লাস চলে আসবে। 15 তারিখ থেকে পর থেকে তোমাদের কি হবে, ডেলি ক্লাস কি হয়ে যাবে, যে শিডিউলে ডেলি একটা করে ক্লাস তোমরা পাবে। ঠিক আছে, তোমাদের উইকলি 6টা ক্লাস পাবে, উইকলি কি হচ্ছে 6টা ক্লাস পাবে। আর কি তোমাদের এই কোর্স যেটা ভ্যালিড থাকবে তোমাদের যবে পর্যন্ত সেম হবে, সেম কমপ্লিট হওয়া পর্যন্ত এই কোর্স কি থাকবে, ভ্যালিড থাকবে। ঠিক আছে, তোমরা জানো যে এই প্রাইস তোমাদের কি হচ্ছে এই ডেট পর্যন্তই আছে, এরপরে কি হবে এই প্রাইস কিন্তু বেড়ে যাবে। ক্লিয়ার? নেক্সট আসছে স্যার কি বই পড়বো আমাদের। দেখবে একটা অনলাইনে বুকের সাইট আছে, দেখবে ইউটিউব লার্নিং, এখানে বুক সেকশনে চলে যাবে। সেই জন্য এই সাবজেক্টটার জন্য যে আমাদের বইটা লাগবে সেটা হচ্ছে কি আর.এস. খুরমির এই বইটা তোমরা পারচেস করে নিতে পারো আমাদের সাইট থেকেই। এই বইটা তোমাদের কি হচ্ছে খুবই হেল্প করবে, সেজন্য এই বইটা অবশ্যই কি করবে তোমরা পারচেস করে নেবে। ক্লিয়ার? এখানে যাবে সিভিল ক্লিক করবে, সিভিল ক্লিক করলেই তোমরা সিভিলের সব বইগুলো কি হচ্ছে দেখতে হবে। এটা আগে গেট আপ এরকম ছিল, এখন চেঞ্জ হয়ে এটা গেট আপ আগে এরকম ছিল, এটা এখন চেঞ্জ হয়ে এরকম গেট আপ হয়েছে। ঠিক আছে, এরকম দেখতে লাগবে। এটা তোমরা এখান থেকে পারচেস করে নেবে। ক্লিয়ার? এই সেমিস্টারে তোমাদের গাইডেন্স আর বুক বেশি দরকার, কারণ হচ্ছে কি এই সেমিস্টারে তোমাদের যে সাবজেক্টগুলো আছে এটাই যেমন সাবজেক্ট থিওরি অফ স্ট্রাকচার, এখানে তোমাদের কি হচ্ছে প্রচুর পরিমাণে নিউমেরিক্যাল সলভ করতে হবে, নাহলে তোমরা কিন্তু এক্সামের সময় তোমাদের যেহেতু নিউমেরিক্যাল সলভ করতে হবে সেহেতু তখন কিন্তু প্রবলেম হবে। সেই জন্য আমাদের একটা বই লাগবে যার মধ্যে কি থাকবে, কিছু নিউমেরিক্যাল থাকবে যেগুলো সলভ করা থাকবে, যেগুলো আমরা প্র্যাকটিস করব, যেখান থেকে আমরা এক্সামে আমাদের সুবিধা হবে সেগুলোকে অ্যান্সার করতে। চলো আজকে কি বললাম, আজকে আমাদের যে সাবজেক্টটা পড়বো সেটা হচ্ছে কি থিওরি অফ স্ট্রাকচারে আমরা কি করব আজকে আমরা কলমস যে চ্যাপ্টারটা ফার্স্ট ইউনিট তোমাদের আছে কলমস, এটা আমরা কি হচ্ছে পড়ব। ঠিক আছে, তাহলে কলমস পড়তে হলে আমাদের একটা টার্ম যেটা দেখতে হবে ফার্স্টে সেটা হচ্ছে কি স্টাড। ঠিক আছে, ফার্স্টে আমাদের একটা কি হচ্ছে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কি আমাদের স্টাড। স্টাডসটা কি, যে কোনো আমাদের কি হচ্ছে কম্প্রেসিভ মেম্বারকে আমরা কি বলবো, যে কোনো আমাদের কম্প্রেসিভ মেম্বার। ঠিক আছে, যে কোনো কম্প্রেসিভ মেম্বারকে আমরা কি বলবো, স্টাডস বলবো। ঠিক আছে, যেটা ওরিয়েন্টেশন যে কোনো টাইপের হতে পারে, যে কোনো টাইপের কি হচ্ছে অ্যাক্সিয়ালি কম্প্রেসিভ মেম্বার কি হচ্ছে, যে কোনো অ্যাক্সিয়ালি কি হচ্ছে কম্প্রেসিভ মেম্বার। লোড কি লাগবে অ্যালং দ্য অ্যাক্সিস, অ্যালং দ্য কি হচ্ছে এটা হচ্ছে অ্যাক্সিস, অ্যালং দ্য অ্যাক্সিস কি হচ্ছে আমাদের লোড অ্যাপ্লাই হবে। অ্যালং দ্য অ্যাক্সিস কম্প্রেসিভ মেম্বারকে আমরা কি বলবো, আমরা বলবো কি স্টাড। তাহলে স্টাড কি, স্টাড হচ্ছে কি এনি মেম্বার or any axially compressive
মেম্বার ইজ কল্ড কি হচ্ছে স্টাড। ঠিক আছে, যে কোনো আমাদের অ্যাক্সিয়ালি কম্প্রেসিভ মেম্বারকে আমরা কি বলবো স্টাড। তাহলে স্টাডের ওরিয়েন্টেশন যে কোনো টাইপের হতে পারে। ক্লিয়ার? তাহলে কলম কাকে বলবো? নেক্সট হচ্ছে তাহলে আমরা কলম কাকে বলবো? নেক্সট হচ্ছে কি আমাদের কলম। তাহলে কলম হচ্ছে কি কলম, কলমস কি হচ্ছে যে স্টাড আমাদের কি হবে ভার্টিক্যাল, খালি যে স্টাড আমাদের কি থাকবে ভার্টিক্যাল থাকবে, এটাকে আমরা কি বলবো কলম। এটাকেই আমরা শুধু কি বলবো, তাহলে এটাকে আমরা কি বলবো কলম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিয়াল কম্প্রেসিভ মেম্বার, যে কোনো ভার্টিক্যাল অ্যাক্সিয়ালি কম্প্রেসিভ মেম্বারকে আমরা কি বলবো কলম। ক্লিয়ার? তাহলে আমাদের কি হচ্ছে কলম কাকে বলবো? কলম হয়ে যাচ্ছে কি আমাদের এ ভার্টিক্যালি কি হচ্ছে और ভার্টিক্যালি एक्सियल कॉम्प्रेसिव मेंबर और एनी और কি বলতে পারি আমরা ভার্টিক্যালি স্টার্টকে আমরা কলম বলতে পারি, और ভার্টিক্যাল স্টার্ট আর called as column। ঠিক আছে, ভার্টিক্যাল স্টার্টকে আমরা কি বলে থাকি ভার্টিক্যাল স্টার্টকে আমরা কলম বলে থাকি। স্টার্ট কাকে বলে থাকি যে কোনো অ্যাক্সিয়ালি কম্প্রেসিভ মেম্বারকে আমরা স্টার্ট বলে থাকি। তাহলে ভার্টিক্যাল যে আমাদের এটা আমরা কি করছে আমাদের বিল্ডিং ফিল্ডিংয়ে দেখতে হয় কলম। ঠিক আছে, বাকি এগুলো আমাদের হরাইজন্টাল আর ইনক্লাইন যে স্টার্ট থাকে এগুলো আমরা কোথায় দেখতে পাই? এগুলো আমরা যে কোনো ফ্রেম আর ট্রাস এইসব সেকশনে আমরা কী দেখতে পারি, এরকম স্ট্রাকচারে আমরা এরকম ভার্টিক্যাল আর ইনক্লাইন স্টার্ট আমরা কি হচ্ছে দেখতে পাই। ক্লিয়ার? তাহলে ভার্টিক্যাল আর ইনক্লাইন স্টার্ট আমরা দেখতে পাই কোথায়? আমরা ট্রাস আর কি হচ্ছে ট্রাস আর ফ্রেমে আমরা কি হচ্ছে দেখতে পাই। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি এবার ট্রাস্ট পড়তে গেলে আমাদের কি হচ্ছে আমাদের কলমে আমাদের দেখতে হবে কি নেক্সট টার্ম আসবে কি কলম যেভাবে ডিফ্লেক্ট করছে সেটাকে কি বলা হবে বাকলিং। তাহলে একটা কলম আছে, কলমে লোড অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, কলমে লোড অ্যাপ্লাই হচ্ছে, তাহলে লোড অ্যাপ্লাই হলে কি হবে কলমটা আমাদের কি হবে ডিফ্লেক্ট করবে। কলমটা আমাদের কি হবে ডিফ্লেক্ট করবে। দুটোই ধরে নাও, দুটো পয়েন্টে কি আছে আমাদের হিঞ্জ। তাহলে কলমটা আমাদের কি করবে ডিফ্লেক্ট করবে। তাহলে এখানে কি হচ্ছে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কি বাকলিং। ঠিক আছে, বাকলিং তাহলে কি এই যে আমাদের কলমটা এরকম ছিল স্ট্রেট ছিল, এর কার্ভেচার যে কি হলো চেঞ্জ করলো, এটাই কি বলছি আমরা বাকলিং। কার্ভেচারের চেঞ্জ, এই যে কার্ভেচারের চেঞ্জ সেটা কোন দিকে হচ্ছে? সেটা হচ্ছে লোড যেদিকে অ্যাপ্লাই হচ্ছে তার থেকে পারপেন্ডিকুলার ডাইরেকশানে, তার থেকে কি লোড যেদিকে অ্যাপ্লাই হচ্ছে এটা আমাদের লোড অ্যাপ্লাই হচ্ছে, তো লোডের কি হচ্ছে পারপেন্ডিকুলার ডাইরেকশানে যখন আমাদের কি হবে কার্ভেচারের চেঞ্জ হবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো বাকলিং। তাহলে বাকলিং কি চেঞ্জ ইন কার্ভেচার in the perpendicular of the
ইন দ্য পারপেন্ডিকুলার ডাইরেকশন অফ দ্য লোড, ঠিক আছে, ইন দ্য পারপেন্ডিকুলার ডাইরেকশন অফ দ্য লোড। যারা ক্লাসটা দেখছো অবশ্যই ক্লাসটাকে কী করবে, ক্লাসটাকে একবার লাইক করে দেবে, আর যারা প্রথমে এসছে চ্যানেলে তারা চ্যানেলটাকে অবশ্যই কী করবে, একবার সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের সাথে তোমরা এই ক্লাসটাকে শেয়ার করো, ঠিক আছে, যাতে তারা উপকৃত হয়। ক্লিয়ার? তাহলে এখানে কি হচ্ছে, আরেকটা আমরা জিনিস দেখেছি যে বিমের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এখানে দেখো কি বললাম, লোডটা কি হচ্ছে অ্যাক্সিয়ালি, কলমের ক্ষেত্রে লোড কি হচ্ছে আমাদের অ্যাক্সিয়ালি কি হচ্ছে আমরা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি বিমের ক্ষেত্রে কি হচ্ছে, লোড যেটা অ্যাপ্লাই হয় সেটা কি হচ্ছে আমাদের ট্রান্সভার্স লোড অ্যাপ্লাই হচ্ছে। এখানে এই ক্ষেত্রেও আমাদের কি হবে, এর কার্ভেচার চেঞ্জ হবে, বিমের যেটা এটা অরিজিনাল বিম, এর কার্ভেচার চেঞ্জ হলো লোড অ্যাপ্লাইয়ের ফলে। এখানে লোড অ্যাপ্লাইয়ের ফলে যে কার্ভেচার চেঞ্জ হলো সেটা কি হচ্ছে, সেটা ইন দ্য ডাইরেকশন অফ, এখানে কি হচ্ছে বিমের ক্ষেত্রে যে কার্ভেচারের চেঞ্জ হয় সেটা কি হয় ইন দ্য ডাইরেকশন অফ লোড, ঠিক আছে। তাহলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বেন্ডিং। ক্লিয়ার? তাহলে কলমের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে বাকলিং, এটা হয়ে যাচ্ছে কি আমাদের বেন্ডিং। বিমের ক্ষেত্রে যে হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি বেন্ডিং, যেখানে কি হচ্ছে আমাদের যে কার্ভেচারের চেঞ্জ সেটা কোন ডাইরেকশনে হচ্ছে, উইথ টু দ্য ডাইরেকশন অফ দ্য লোড। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি বিমের কন্ডিশন, এটা হচ্ছে কি আমাদের কি কলমের ক্ষেত্রে কি হচ্ছে কার্ভেচার চেঞ্জ হচ্ছে কি লোডের সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে, তাহলে এটাকে কি বলছি আমরা বাকলিং, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম, স্টাড শিখলাম, যে কোনো কম্প্রেসিভ মেম্বার, অ্যাক্সিয়ালি কম্প্রেসিভ মেম্বার, তো ওখান থেকে আমরা কি করলাম কলম শিখলাম। কলমটা হচ্ছে কি ভার্টিক্যালি যে মেম্বারটা অ্যাক্সিয়ালি কম্প্রেসিভ লোড থাকবে সেটাকে কি বলছি আমরা কলম, ঠিক আছে। কলমের ক্ষেত্রে যে আমাদের কার্ভেচারের চেঞ্জ সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় বাকলিং, ঠিক আছে। নেক্সট, এবার বাকলিং এতদূর আমরা শিখে ফেললাম। নেক্সট আমাদের কি দেখতে হবে, যে আমরা কলমকে কীভাবে ক্লাসিফাই করি, classification of columns, কলমকে আমরা কীভাবে কি করব, ক্লাসিফাই করব। ক্লিয়ার? কলমকে আমরা কি করব, ক্লাসিফাই করব। কলমকে ক্লাসিফাই করা হয় ইন দ্য বেসিস অফ স্লেন্ডারনেস রেশিও, ঠিক আছে। যে একটা স্লেন্ডারনেস মানে হচ্ছে কি, মানে ওর উইথ আর লেন্থের মধ্যে কি আছে, মেনলি উইথ আর লেন্থের মধ্যে কি আছে রেশিও। স্লিন্ডার মানে হচ্ছে কি শীর্ণকায়, পাতলা, এটাকে আমরা কি বলছি স্লেন্ডারনেস রেশিও, ঠিক আছে। এটাকে আরও ডেপথে পড়বো আমরা। তাহলে কলমকে কীভাবে ক্লাসিফাই করা হয়, কলম আর ক্লাসিফাই classified on the basis of slenderness রেশিও, ঠিক আছে। স্লেন্ডারনেস রেশিও রেসপেক্টে আমরা কি করে থাকি, আমরা ক্লাসিফাই করে থাকি, ঠিক আছে। তাহলে এই স্লেন্ডারনেস রেশিওটা কি, তাহলে আমাদের স্লেন্ডারনেস রেশিও এটা ইকুয়াল টু কি, স্লেন্ডারনেস রেশিও ইকুয়াল টু কি হচ্ছে আমাদের, এটা স্লেন্ডারনেস রেশিও ইকুয়াল টু কি হয়ে যাবে, স্লেন্ডারনেস রেশিও এটাকে আমরা কি দিয়ে, এটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করে থাকি। তাহলে এটা ইকুয়াল টু কি হচ্ছে, এটাকে আমরা কি করি ল্যামডা দিয়ে ডিনোট করে থাকি।
এটা কি হচ্ছে, এটা ইকুয়াল টু এফেক্টিভ লেন্থ অফ দ্য কলম, এফেক্টিভ লেন্থ effective length of the column, ঠিক আছে, effective length of the column divided by কি হচ্ছে, divided by least radius of gyracy, least radius of gyration, least radius of gyration, ক্লিয়ার? তাহলে কি হচ্ছে আমাদের effective length of the column divided by least radius of gyration, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি আমাদের সিলিন্ডারনেস রেশিও, যার রেসপেক্টেই আমাদের কি হবে, কলমটা আমাদের কি টাইপের কলম সেটা আমাদের ডিফাইন হবে, ক্লিয়ার? সেটা আমাদের কি টাইপের কলম সেটা আমাদের ডিফাইন হবে, ক্লিয়ার? তাহলে এবার সিলিন্ডারনেস রেশিও বুঝতে গেলে আমাদের কি দুটো টার্ম দেখতে হবে, একটা হচ্ছে কি এফেক্টিভ লেন্থ অফ দ্য কলম, নেক্সট হচ্ছে কি লিস্ট রেডিয়াস অফ জাইরেশন। তাহলে ফার্স্টে দেখি চলো আমরা এফেক্টিভ লেন্থ অফ দ্য কলম, effective length of the column, ঠিক আছে, এটাকে আমরা এল এফেক্টিভ এইভাবে লিখে থাকি, ঠিক আছে, এটা হচ্ছে কি এইভাবে আমরা কি করে থাকি, এল এফেক্টিভ এইভাবে আমরা কি হচ্ছে লিখে থাকি। তাহলে এই এল এফেক্টিভ বা এফেক্টিভ লেন্থ অফ দ্য কলম এটা কি, এটা হচ্ছে কি একটা কলমের কি হচ্ছে কলমের অ্যাকচুয়াল যে লেন্থটা কি হয় বাকেল করে, অ্যাকচুয়াল যে লেন্থটা কি হচ্ছে বাকেল করছে, কোনো কলমে দেখবো আমরা পুরোটা বাকেল করছে, কি হচ্ছে যদি দুটো পয়েন্ট কি থাকে হিঞ্জ থাকে তাহলে দেখবো আমরা কি এরকম বাকেল করছে, কোনোটাতে আমরা দেখবো কি এখান থেকে বাকেল করছে, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি যে লেন্থটা কলমের কি হচ্ছে, যে লেন্থটা কলমের বাকেল করছে সেই লেন্থটাকে আমরা কি বলবো, সেই লেন্থটাকে আমরা কি বলবো কি এফেক্টিভ লেন্থ অফ দ্য কলম, ঠিক আছে? তাহলে এটা কি বলবো, দ্য অ্যাকচুয়াল লেন্থ of the column which buckle, ঠিক আছে, কলমের যে অ্যাকচুয়াল লেন্থটা কি হচ্ছে বাকেল করছে, ঠিক আছে, বাকেল, ঠিক আছে, কলমের যে লেন্থটা অ্যাকচুয়ালি বাকেল করছে সেটাকে আমরা কি বলছি, সেই লেন্থটাকে আমরা বলছি কি সেটাকে আমরা কি বলছি সেটাকে আমরা বলছি অ্যাকচুয়াল লেন্থ, ক্লিয়ার? আর কি বলতে পারি, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু contraflexure point, তাহলে দুটো যে কন্ট্রাফ্লেক্সার পয়েন্ট, দুটো কি হচ্ছে কন্ট্রাফ্লেক্সার পয়েন্ট, মানে যেখানে কি হচ্ছে মোমেন্ট কি হচ্ছে আমাদের সাইন চেঞ্জ করছে, মোমেন্ট বেন্ডিং মোমেন্ট কি হচ্ছে সাইন চেঞ্জ করছে, যে দুটো পয়েন্ট সেখানে পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে আর
কনভেক্স থেকে কনকেভ হচ্ছে, সেই দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে আমরা কি বলবো, অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য কলম। ক্লিয়ার? তাহলে এই যে অ্যাকচুয়াল লেন্থ, এটা একটু পরে আমরা দেখবো যে এটা ডিপেন্ড করে কি করে, কার ওপর? এটা আসলে ডিপেন্ড করে কি, এটা আসলে ডিপেন্ড করে আমাদের দুটো এই কলমের যে দুটো সাপোর্টের কন্ডিশন কি আছে, ঠিক আছে? কলমের যে দুটো সাপোর্ট, এই সাপোর্টের কন্ডিশন কি আছে তার উপরে আমাদের কি হচ্ছে, ডিপেন্ড করে। তাহলে এল এফেক্টিভ ইজ ডিপেন্ড upon or on the end condition of the end condition of the column। ঠিক আছে, দুটো কলমের এন্ড কন্ডিশন কি আছে তারপরে আমাদের ডিপেন্ড করে, তার উপরে আমাদের ডিপেন্ড করে কি, আমাদের এফেক্টিভ লেন্থ। ঠিক আছে, তাহলে কি কি এন্ড কন্ডিশন হতে পারে, তাহলে আমাদের কি কি এন্ড কন্ডিশন হতে পারে? দেখো কি হতে পারে, যে আমাদের দুটোই কি আছে, দুটোই আছে আমাদের কি, ফিক্সড সাপোর্ট, দুটোই কি আছে আমাদের, ফিক্সড সাপোর্ট। ঠিক আছে, তাহলে both end are fixed। আর কি হতে পারে, আর হতে পারে কি, একটা এন্ড আমাদের কি আছে, ফিক্সড আছে, আরেকটা এন্ড কি আছে আমাদের, আরেকটা এন্ড আমাদের হিঞ্জ আছে। ঠিক আছে, একটা এন্ড ফিক্সড, আরেকটা এন্ড কি আমাদের হিঞ্জ। ঠিক আছে, একটা এন্ড ফিক্সড, আরেকটা এন্ড আমাদের কি আছে, হিঞ্জ। তাহলে ওয়ান এন্ড ফিক্সড, আদার এন্ড হিঞ্জ। ঠিক আছে, তাহলে দুটো এন্ড কন্ডিশন হয়ে গেল। নেক্সট কি হতে পারে, নেক্সট এটা হতে পারে যে দুটো এন্ডই আমাদের কি আছে, দুটো এন্ডই আমাদের কি আছে, হিঞ্জ। দুটো এন্ডই আমাদের কি আছে, হিঞ্জ। ঠিক আছে, both the ends are hinged। ঠিক আছে, both the ends are hinged। আরেকটা কি হতে পারে, যে একটা এন্ড আমাদের কি আছে, ফিক্সড আছে, আরেকটা এন্ড কি আছে, ফ্রি। ওয়ান এন্ড is fixed, other end is free। ঠিক আছে, ওয়ান এন্ড ইজ ফিক্সড, আদার এন্ড ইজ ফ্রি। তাহলে এই কন্ডিশনগুলো আমাদের হতে পারে, এগুলোকে একটু ঠিকঠাক করে লিখে নেবে। and other one end fixed and other end is free। ক্লিয়ার? তাহলে এরকম আমাদের কি হতে পারে, মোটামুটি এখানে দেখছি আমরা এরকম চারটে আমাদের কি হতে পারে, মেন কন্ডিশন হতে পারে। এগুলো হচ্ছে কি আমাদের এন্ড কন্ডিশন। তাহলে এই এন্ড কন্ডিশনের উপরে ডিপেন্ড করে কি হবে, আমাদের এফেক্টিভ লেন্থ হবে। ধরে নাও প্রত্যেকটারই যে লেন্থ আছে সেগুলো কি আছে, প্রত্যেকটারই লেন্থ আছে কি আমাদের ক্যাপিটাল এল, প্রত্যেকটারই লেন্থ কি আছে আমাদের ইকুয়াল আছে ক্যাপিটাল এল। ক্লিয়ার? তাহলে এটা দেখো কি হবে, বেন্ড হবে, যেহেতু আমাদের কি আছে, ফিক্সড সাপোর্ট আছে। জানি যেখানে আমাদের ফিক্সড সাপোর্ট থাকে সেখানে কি হচ্ছে, রোটেশনের এগেনস্টও কি থাকে আমাদের, রোটেশনের এগেনস্টও কি থাকে আমাদের, রেজিস্ট্যান্স প্রোভাইড করে। তাহলে ঠিক এই পয়েন্ট থেকে কি হবে, এই পয়েন্ট থেকে এটা বেন্ড করতে পারবে না। ঠিক আছে, কারণ এখানে রোটেশনের এগেনস্টে ফিক্সড করা আছে, সেজন্য এখান থেকে কি হচ্ছে, এটা বেন্ড করবে না। এটা কি হবে, একটা ডিস্টেন্স থেকে কি করবে, বেন্ড হওয়া শুরু করবে। আবার এখানেও কি হবে, এটা
পুরো এতদূর বেন্ড করবে না, একটা ডিস্টেন্স পরে কি হয়ে যাবে, বেন্ড হওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে কি এর অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য বেন্ডিং, এক্ষেত্রে এটা হচ্ছে কি এদের কি হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য বেন্ডিং, ঠিক আছে, আর অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য বাকলিং। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে দুটো কন্টাক্ট ফ্লেকচার পয়েন্ট, এই দুটো কন্টাক্ট ফ্লেকচারের পয়েন্টের মাঝখানে যে ডিস্টেন্স সেটা হচ্ছে কি আমাদের এফেক্টিভ লেন্থ। তাহলে এই ক্ষেত্রে এল এফেক্টিভ ইকুয়াল টু কী হয়ে যাবে, হাফ অফ এল, যে টোটাল যে লেন্থ এল তার কি হয়ে যাবে অর্ধেক। ক্লিয়ার? নেক্সট চলে আসছি কি একটা হিঞ্জ আর একটা হচ্ছে কি ফিক্সড। তাহলে সেক্ষেত্রে কি হবে, যেখানে আমাদের হিঞ্জ আছে সেখানে কি সে কী করছে, রোটেশনের এগেনস্টে কি করছে না, তাকে রেজিস্ট করছে না। তাহলে এখানে রোটেশনটা কি হবে, এখান থেকেই স্টার্ট হবে, কিন্তু কি হচ্ছে এখানে ফিক্সড আছে, তাহলে এখান থেকে রোটেশন স্টার্ট হবে না, একটা ডিস্টেন্স পর থেকে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে, এরকম কি হবে, এরকম দেখতে লাগবে। ঠিক আছে, এই হবে কি হবে, বেন্ডিংটা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এফেক্টিভ লেন্থ, এটা কত, এক্ষেত্রে এফেক্টিভ লেন্থ ইকুয়াল টু কি হয়ে যাবে, এল বাই √2, এল বাই √2, যেটা 0.07 এল। ঠিক আছে, যেটা আসবে কি 0.07 এল। ক্লিয়ার? তাহলে এটা হয়ে যাবে কি এল বাই √2। নেক্সট কন্ডিশন কি, দুটো এন্ডি কি আছে হিঞ্জ, দুটোই কি আছে হিঞ্জ। তাহলে এক্ষেত্রে যে রোটেশনটা কি, দুটো পয়েন্টই রোটেশন কি হবে, একদম স্টার্টিং থেকে স্টার্ট হবে। ঠিক আছে, এখান থেকে আমাদের কি হবে, স্টার্ট হবে, এখানেও স্টার্ট হবে, এখানেও স্টার্ট হবে। তাহলে ফুল লেন্থ যতটা লেন্থ আছে পুরো কি আছে আমাদের কলমটার, পুরোটাই কি হচ্ছে আমাদের বেন্ড হচ্ছে, আর কি হচ্ছে বাকেল হচ্ছে, পুরো লেন্থটাই আমাদের কি হচ্ছে বাকেল হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এফেক্টিভ লেন্থ কি হবে বলো, এক্ষেত্রে এফেক্টিভ লেন্থ হয়ে যাবে আমাদের এল, কারণ পুরো লেন্থটাই আমাদের কি হচ্ছে, কলমের পুরো লেন্থটাই বাকেল করছে। ক্লিয়ার? নেক্সট কি, নেক্সট হচ্ছে কি এই ক্ষেত্রে যখন লোড অ্যাপ্লাই হবে, লোড এগুলোতে সবগুলোতে কিন্তু লোড অ্যাপ্লাই হচ্ছে, তার ফলেই কি হচ্ছে আমাদের বাকলিংটা হচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে, এই ক্ষেত্রে যখন লোড অ্যাপ্লাই হবে এটা কীভাবে ব্যাকেল করবে, এটা আমাদের এইভাবে ব্যাকেল করবে। ক্লিয়ার? এটা আমাদের এইভাবে ব্যাকেল করবে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে একটা পুরো কমপ্লিট হচ্ছে না, এটা ওপেন রয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এটাকে কীভাবে কনসিডার করা হয়, এটাকে ইমাজিনারি লাইন দিয়ে কনসিডার করা হয়। ঠিক আছে, যে মনে করা হয় কি এটা মিরর ইমেজ ক্রিয়েট হচ্ছে, তাহলে এরকম এটা এদিকেও বাকলিং হচ্ছে, দেন এটা কমপ্লিট হলো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এফেক্টিভ লেন্থ এর টোটাল এই দুটো পয়েন্ট হচ্ছে কি, দুটো পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সার ধরে নেওয়া হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কি, এদিকেও একটা এল, এদিকেও এল, তাহলে এখানে এফেক্টিভ লেন্থ ইকুয়াল টু এল এফেক্টিভ ইকুয়াল টু কি হচ্ছে 2L, এল এফেক্টিভ ইকুয়াল টু কি হচ্ছে 2L। যেটা আমরা কোথায় দেখতে পাবো এরকম, যেটা আমাদের যদি কোনো ইলেকট্রিক পোল দেখো, ইলেকট্রিক পোলে কি হচ্ছে একটা পোর্শন মাটির মধ্যে কি হচ্ছে পোতা থাকে, আর একটা পোর্শন কি থাকে আমাদের ওপেন কি থাকে, ফ্রি থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে এফেক্টিভ লেন্থ কি হবে, ইলেকট্রিক পোলের ক্ষেত্রে আমাদের কি হবে এফেক্টিভ লেন্থ 2L হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের এফেক্টিভ লেন্থ। ক্লিয়ার? তাহলে এফেক্টিভ লেন্থ বোঝা গেল। এফেক্টিভ লেন্থ তাহলে বোঝা গেল। ক্লিয়ার? এটা হচ্ছে কি আমাদের এফেক্টিভ লেন্থ। তাহলে আমাদের দুটো জিনিস শেখার ছিল, কি একটা হচ্ছে এফেক্টিভ লেন্থ, স্লেন্ডারনেস রেশিও জানতে হলে আমাদের আমাদের কি এফেক্টিভ লেন্থ ডিভাইডেড বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে, তো এটাকে আমাদের জানতে হবে। তাহলে এটা তো শিখে নিলাম, এটা দেখে নিলাম কি এফেক্টিভ লেন্থ। এবার লিস্ট রেডিয়াস অফ জাইরেশন এটাকে আমাদের দেখতে হবে। ক্লিয়ার? তাহলে লিস্ট রেডিয়াস অফ জাইরেশনটা কি, ফার্স্টে আমরা দেখব কি রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে, রেডিয়াস অফ জাইরেশন সেটাকে কি দিয়ে ডিনোট করি আমরা,
কে দিয়ে আর স্মল আর দিয়ে আমরা কি করে থাকি, ডিনোট করে থাকি, কে অর স্মল আর, ঠিক আছে, কে অর স্মল আর, ক্লিয়ার। তাহলে রেডিয়াস অফ জাইরেশন ইকুয়াল টু কি, এই ক্ষেত্রে কি ফর সোমের ক্ষেত্রে আমাদের কি রেডিয়াস অফ জাইরেশন ইকুয়াল টু আমরা কি জানি রুট ওভার আই বাই এ, রুট ওভার আই বাই কি হচ্ছে এ, ক্লিয়ার। তাহলে আইটা কি, আইটা হচ্ছে কি আমাদের সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া, আইটা কি, আইটা হচ্ছে কি আমাদের সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া আর মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে পারো। নেক্সট হচ্ছে কি এ, এটা হচ্ছে কি আমাদের এরিয়া অফ ক্রস সেকশন আর এরিয়া অফ ক্রস সেকশন, ক্লিয়ার। একটা বিমের যেটা হচ্ছে আমাদের কি মোমেন্ট অফ এরিয়া, একটা বিমের কি হচ্ছে মোমেন্ট অফ এরিয়া কত, আর তার ক্রস সেকশন এরিয়া কি, এই দুটোকে ডিভাইড করে রুট করলে আমরা কি পেয়ে যাব, এটা পেয়ে যাব আমরা রেডিয়াস অফ জাইরেশন, ক্লিয়ার। রেডিয়াস অফ কি পেয়ে যাব, রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে। তাহলে রেডিয়াস অফ জাইরেশন পেয়ে গেলাম। এবার আমাদের কি লাগবে, লিস্ট রেডিয়াস অফ জাইরেশন। লিস্ট রেডিয়াস অফ জাইরেশনটা কি তাহলে, লিস্ট রেডিয়াস অফ জাইরেশন, লিস্ট রেডিয়াস অফ জাইরেশনটা দেখছি। তার আগে দেখো তাহলে এই যে রেডিয়াস অফ জাইরেশন এটা কি বোঝাচ্ছে আমাদের, তাহলে একটা বিম একটা কলম কি হচ্ছে কতটা লোড বেয়ার করতে পারবে, ঠিক আছে। একটা কলম কিভাবে লোড বেয়ার করছে, লং কলম, সেটা ওই লোডে বাকল হচ্ছে কিনা সেটা আমরা দেখব। তাহলে কি ওই বাকলিংটা কার উপর ডিপেন্ড করছে, বাকলিংটা ডিপেন্ড করছে কি আমাদের এই রেডিয়াস অফ জাইরেশনের উপর। তাহলে আমরা কি বলতে পারি, এই যে জাইরেশন এটা হচ্ছে কি আমাদের রেডিয়াস অফ জাইরেশন। তাহলে যার যত ভালো কি হবে, কে এর ভ্যালু যার কি হবে বেশি হবে, সে হচ্ছে কি, সে কি করবে তত ভালো কি হবে আমাদের বাকেল থেকে রেজিস্ট করতে পারবে। তাহলে কেটা কি, কেটা হচ্ছে কি কে ইজ দ্য ability of the columns to resist buckling। তাহলে আমাদের কি হচ্ছে, যার কি হচ্ছে আমাদের কি হবে, কে যত কি হবে বেশি হবে তত আমাদের কি হবে, তার কি যার কে যত বেশি হবে তার সেই অ্যাক্সিসের ব্যাপারে কি আমাদের মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বাকলিং এর এগেনস্টে রেজিস্ট্যান্স কি হবে তত আমাদের কি হবে ভালো হবে, ক্লিয়ার। তাহলে হায়ার দ্য কে ভ্যালু lower the buckling, ঠিক আছে। যেই বিমের আর যে ভ্যালুর এগেনস্টে কি হবে, আমাদের কে ভ্যালু যেখানে কি হবে বেশি হবে সেইখানে আমাদের কি হবে, সেখানে বাকলিং কি হবে কম হবে, ক্লিয়ার। তাহলে একটা যদি আমরা কলম ড্র করি, একটা যদি আমরা কি দেখি কলমের ক্রস সেকশন দেখি, ধরো এটা হচ্ছে কি আমাদের একটা কলমের ক্রস সেকশন, এটা হচ্ছে কি আমাদের একটা কলমের ক্রস সেকশন, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এটা যদি আমাদের একটা কলমের ক্রস সেকশন হয়, এটাকে ধরে নাও এটা কি আছে, এটা আছে 200, এটা আছে 100 mm, ঠিক আছে, এটা আছে 200 mm, এটা আছে 100 mm, ঠিক আছে। তাহলে কি করে বুঝবে যে এটা কোন অ্যাক্সিসের অ্যাবাউটে কি হবে আমাদের কলমটা বাকেল করবে। তাহলে কোন অ্যাক্সিসের এগেনস্টে আমাদের কি হবে, দেখো এই যে রিমোটটা, এই রিমোটটা
কি হচ্ছে মনে করো এরকম আছে, ঠিক আছে, এর মাথাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, একদিকে কি আছে 100, একদিকে কি আছে 200, তাহলে এটা কোন অ্যাক্সিসের এগেনস্টে কি হবে বাকেল করবে। এখানে যদি এটা ফ্লেক্সিবল মেম্বার হতো তাহলে কোন অ্যাক্সিসের এগেনস্টে এটাকে বাকেল করা ইজি হতো, ঠিক আছে। দেখে নাও এখানে, তাহলে এখানে কি বললাম, এটা আমাদের হচ্ছে কি হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা কি হচ্ছে ওপর থেকে দেখলে কি হবে, এই যে এটা যদি এরকম করে দেখো ওপর থেকে যে পোর্শনটা এখানে ড্র করেছি, তাহলে এটাকে উপর থেকে তো দেখতে পাচ্ছ না, এটাকেই সাইড করে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের কি এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের কি ওয়াই অ্যাক্সিস। তাহলে এবার বলো যে এটা কোন অ্যাক্সিসের এগেনস্টে কি হচ্ছে বাকেল হওয়া ইজি হবে। আগে আমরা ম্যাথমেটিক দিয়ে দেখে নিই কোন অ্যাক্সিসের এগেনস্টে এটাকে কি করা যাবে ইজিলি বাকেল করা যাবে। সেটা কি হবে, যার এগেনস্টে কে ভ্যালু কম তার এগেনস্টে কি হবে এটাকে ইজিলি বাকেল করা যাবে, ঠিক আছে। তা কার এগেনস্টে কে ভ্যালু কম হবে, তার আগে আমাদের লাগবে কি আই এক্স এক্স আর ওয়াই, তাহলে আই এক্স কত হচ্ছে, আই এক্স কত হচ্ছে, এটাকে সহজে এটাকে এক্সটাকে এটাকে কি ধরে নাও ডি ধরে নাও, এটাকে ডি ধরে নাও, এটাকে বি ধরে নাও, তাহলে কি হচ্ছে কি বলেছিলাম যে সাইডটাকে কাট করবে তার কি হবে কিউব, তাহলে ডি কিউব, আর যেটা কাট করছে না সেটা নর্মাল বসবে বাই 12, আর ওয়াই এর এগেনস্টে ওয়াই কি বলছে যেটা কাট করছে তার কিউব, এখানে কি বি কে কাট করছে তাহলে বি এর কিউব, ডি নর্মাল বসবে বাই 12, তাহলে এক্ষেত্রে আই কত, এখানে কে কত, রেডিয়াস অফ জাইরেসি আই বেরিয়ে গেল ডিভাইডেড বাই এরিয়া কত হবে, এরিয়া দুটোর ক্ষেত্রে কি হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া বি ইন্টু ডি, তাহলে কে এক্স ইকুয়াল টু রুট ওভার অফ কি আই বাই এই ভ্যালুটা ডিভাইডেড বাই এরিয়া, তাহলে বি ডি কিউব বাই 12 ডিভাইডেড বাই বি ইন্টু ডি, তাহলে এই বি কাটলো, ডি একটা ডি কাটলো তো স্কোয়ার হয়ে গেছে এখানে, তাহলে আর এটাতে তাহলে উপরে রইল কি ডি রুট থেকে বেরিয়ে এসে নিচে 2√3, কারণ 12 আছে রুট ওভার 12, তাহলে 4 ইন্টু 3, 4টাকে রুটের বাইরে এসে 2 হয়ে গেল, রুটের বাইরে এলো 2 হয়ে গেল, তাহলে 2/√3, তাহলে ডি বাই 2√3, ক্লিয়ার। আরেকটা কি আছে, আরেকটা আছে আমাদের কে ওয়াই, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে ওয়াই এটা বসবে আই ওয়াই বাই এরিয়া, তাহলে ডি বি কিউব বাই 12 হোল ডিভাইডেড বাই কি আছে বি ইন্টু ডি, তাহলে এক্ষেত্রে কি হবে এটা ডি কাটলো, এখানে কিউব আছে একটা কমে যাবে দুটো রইবে, তাহলে বাইরে যখন রুটের বাইরে আসবে তখন একটা খালি বি রইবে, এখানে হয়ে যাবে 2√3, ঠিক আছে। তাহলে এবার এখানে ভ্যালু বসিয়ে দাও, এখানে কত হচ্ছে এটা হচ্ছে আমাদের ডি কত আছে 100 ডিভাইডেড বাই 2√3, আর এটা কত হচ্ছে এটা হচ্ছে আমাদের বিটা কত আছে 200 ডিভাইডেড বাই 2√3, ঠিক আছে। তাহলে কি বেরোলো, তাহলে আমাদের কি বেরোলো এই ক্ষেত্রে যে দেখো এখানে এটা হচ্ছে 100 এটা হচ্ছে 200 ডিভাইডেড দুটো একই দিয়ে আছে, তার মানে আমাদের এটা হচ্ছে কি হায়ার ভ্যালু, তাহলে এটা হচ্ছে কি হায়ার ভ্যালু, ক্লিয়ার। তাহলে কি বেরোলো যে এই অ্যাক্সিসের বরাবর এক্স অ্যাক্সিসের বরাবর, বুঝতে পারলে কি এক্স অ্যাক্সিসের বরাবর যে আমাদের রেডিয়াস অফ জাইরেশন আছে এক্স অ্যাক্সিসের বরাবর, সেই বরাবর কি হচ্ছে আমাদের কে এর ভ্যালু বেশি আছে, ঠিক আছে। তাহলে এক্স অ্যাক্সিসের বরাবর কি আছে আমাদের কে এর ভ্যালু কম আছে, ক্লিয়ার। তাহলে এখান থেকে দেখেও বুঝতে পারছো যে এটাকে এক্স অ্যাক্সিসের বরাবর কি হচ্ছে এটাকে বেন্ড করা যাবে না, এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে কি হবে এটাকে বেন্ড করা যাবে না, ক্লিয়ার। কারণ
আবার উল্টো বলছি, এক্স এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে কি আছে, কে এক্স এক্স ইজ লেস দেন কে ওয়াই ওয়াই। ঠিক আছে, এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে যে এক্স এর বরাবর কি হচ্ছে আমাদের কে ভ্যালু কম হচ্ছে, ওয়াই এর বরাবর বেশি হচ্ছে। তার মানে এক্স এর বরাবর যেহেতু কি হচ্ছে এই এক্স অ্যাক্সিসের বরাবর আমাদের ভ্যালু কম আসছে ওয়াই এর তুলনায়, তাহলে তাহলে আমরা কি হবে, এটা এক্স অ্যাক্সিসের অ্যাবাউটই কি হবে, বেন্ড হবে। তাহলে যদি এটা ফ্লেক্সিবল হতো তাহলে দেখেই বুঝতে পারছো, যদি এটা ফ্লেক্সিবল হতো এটাকে এইভাবে বেন্ড করা কি হচ্ছে, এইভাবে এটাকে বেন্ড করা ইজি হতো, কারণ এদিকের উইথটা বেশি, তাহলে এটাকে এইভাবে বেন্ড করার থেকে এইভাবে যদি বেন্ড করতে যাই তাহলে আমাদের বেশি ক্ষমতা লাগবে, কারণ এদিকে উইথটা তো অনেক বেশি। ঠিক আছে, তার তুলনায় যদি এটাকে আমরা এইভাবে বেন্ড করতে যাই, এবার এইভাবে যদি আমরা বেন্ড করতে যাই তাহলে এখানে কি হবে, এখানে উইথটা কম, তাহলে এটা ইজিলি এইভাবে কি হয়ে যাবে, আমাদের বেন্ড হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সেটাই আমরা নিউমেরিক্যালি প্রুভ করলাম, যেটা কার এগেনস্টে বেন্ড হবে, যার এগেনস্টে কে এক্স এক্স কে ভ্যালু কি আছে, কম আছে। তাহলে আমাদের এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে কে ভ্যালু কম আছে, তাহলে এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে এটা ইজিলি এইভাবে কি হবে, এটাকে বেন্ড যদি হতো তাহলে ইজিলি আমরা এটাকে বেন্ড করতে পারতাম এক্স এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে, এটা যে অ্যাক্সিসের এগেনস্টে আমাদের কে ভ্যালু কম হবে সেই অ্যাক্সিসের অ্যাবাউটে এটা কি করবে, আমাদের বেন্ড করবে। ক্লিয়ার? তাহলে এখানে কি হচ্ছে, আমাদের কি নিতে হবে বললাম, লিস্ট রেডিয়াস অফ জাইরেসি, মানে যেই অ্যাক্সিসের অ্যাবাউটে আমাদের কে ভ্যালুটা সব থেকে ছোটো হবে সেটাকেই বলা হচ্ছে কি আমাদের লিস্ট রেডিয়াস অফ জাইরেসি। দুটো অ্যাক্সিসে দেখলাম, তাহলে এখানে দুটো অ্যাক্সিসে দেখলাম, তাহলে যেটাতে আমাদের কি হচ্ছে, যেটাতে আমাদের কে ভ্যালু যেটা ছোট হচ্ছে সেটা আমাদের নিতে হবে। তাহলে ছোট কে ভ্যালু ছোট হওয়ার আগে কি করতে হবে, সেটাকে আমাদের আই ভ্যালু ছোট হতে হবে। তাহলে লিস্ট রেডিয়াস অফ জাইরেসি কাকে বলবো, কে মিনিমাম, তাকে আমরা বলছি কি কে মিনিমাম, এটাকে বলছি আমরা কি লিস্ট রেডিয়াস অফ জাইরেশন, লিস্ট রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, রুট ওভার অফ আই মিনিমাম, সব থেকে ছোট আই যেটা সেটা নেব দুটো অ্যাক্সিসের মধ্যে, ডিভাইডেড বাই এরিয়া। ঠিক আছে, ডিভাইডেড বাই এরিয়া। ক্লিয়ার? তাহলে তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি ল্যামডা স্লেন্ডারনেস রেশিও ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এল এফেক্টিভ ডিভাইডেড বাই কে মিনিমাম। ক্লিয়ার? তাহলে সব ডেটাগুলো আমরা বুঝতে পারলাম, স্লেন্ডারনেস রেশিও কি, এল এফেক্টিভ কি, আর কে মিনিমাম কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি স্লেন্ডারনেস রেশিওর ফর্মুলা। ক্লিয়ার? তাহলে এবার আমরা দেখি যে স্লেন্ডারনেস রেশিওর বেসিসে আমরা কীভাবে কলমকে কি করছি, ক্লাসিফাই করছি। ক্লিয়ার? স্লেন্ডারনেস রেশিওর রেসপেক্টে আমরা কীভাবে কলমকে কি করছি, ক্লাসিফাই করছি। ঠিক আছে, তাহলে ল্যামডা লিখি, নেক্সট কি হচ্ছে, ল্যামডা লিখলাম, কলমের টাইপ, ঠিক আছে, ল্যামডা লেস দেন 32 হলে সেটা হয়ে যাবে কি আমাদের শর্ট কলম, শর্ট কলম। নেক্সট 32 টু 120, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের, এটা হয়ে যাবে আমাদের কি, আমাদের ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট কলম। নেক্সট হচ্ছে কি গ্রেটার দেন 120, গ্রেটার দেন 120, এটা হয়ে যাবে কি আমাদের লং কলম, লং কলম। ক্লিয়ার? এগুলো তাহলে এই তিনটে হচ্ছে কি আমাদের বেসিক্যালি আমাদের কি হচ্ছে কলমের টাইপ। এই টাইপের উপরে এদের কি ফেলিওর প্যাটার্ন, ফেলিওর যে প্যাটার্ন সেটা কি করবে, ডিপেন্ড করবে। যদি আমাদের কি হয় শর্ট কলম হয় সেটা কি করবে, ডিউ টু মেটেরিয়াল ক্রাশিং অফ মেটেরিয়াল। ঠিক আছে, তো এটা কি হবে, ডিউ টু ক্রাশিং অফ মেটেরিয়াল, ডিউ টু ক্রাশিং
ডিউ টু কি হচ্ছে ক্রাসিং কি হবে, এটা ফেল করবে। নেক্সট ইন্টারমিডিয়েট কলাম, এটা কি আমাদের ক্রাসিং অ্যাজ ওয়েল অ্যাজ কি হচ্ছে বাকলিং। এটা এখানে কি হচ্ছে এটাকে ডিফাইন করে নিই। লং কলম কি হবে অনলি ডিউ টু বাকলিং আমাদের ফেল করবে। তাহলে এটা কি হবে বোথ ক্রাসিং অ্যান্ড বাকলিং, ঠিক আছে। তাহলে শর্ট কলম আমাদের অনলি ক্রাসিংয়ে ফেল করবে ডিউ টু মেটেরিয়াল ক্রাশ, লং কলম আমাদের ডিউ টু অনলি বাকলিং ফেল করবে। আর ইন্টারমিডিয়েট কলম হলে সেটা আমরা আমাদের যে কোনো টাইপে হয় ক্রাসিং আর বাকলিং যে কোনো টাইপে কী করতে পারে ফেল করতে পারে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই যে বেসিসে আমরা কলমকে দেখলাম, এটা হচ্ছে কি অ্যাজ পার সোম স্ট্রেংথ অফ মেটেরিয়াল। যদি আমরা আরসিসির বেসিসে দেখি, যদি আমরা কি করি আরসিসির কলমের বেসিসে দেখি, ঠিক আছে, ফর আরসিসি কলম, ঠিক আছে, এটা তোমাদের যে থিওরি অফ স্ট্রাকচার সেখানে কিন্তু এটা পার্ট নয়, ক্লিয়ার। থিওরি অফ স্ট্রাকচার অনলি কি হচ্ছে অ্যাপ্লাইড ম্যাক্সিমামলি কি হচ্ছে ম্যাক্সিমামভাবে এটা অ্যাপ্লাইড কোথায় হচ্ছে, এটা হয় স্টিল স্ট্রাকচারে। যদি এটা কি হয়ে যায় আরসিসি হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়ে যাবে, সেক্ষেত্রে এই ল্যামডার যে ডেফিনেশন বা ল্যামডার যে ভাবে বেরোচ্ছিল আগেটাতে কি বেরোচ্ছিল, এফেক্টিভ লেন্থ ডিভাইডেড বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেসি। কিন্তু ফর আরসিসি এটা কি হবে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন, ঠিক আছে, লিস্ট ল্যাটারাল ডাইমেনশন মানে এই যে আমরা এটা ড্র করেছিলাম, ঠিক আছে, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 100 mm, তাহলে এই যে 100, তাহলে এই আমাদের কি হচ্ছে লোড আমাদের কি হচ্ছে এখানে অ্যাপ্লাই হচ্ছিল এরকম করে। তাহলে এর ল্যাটারাল ডাইমেনশনে এই দুটোর ল্যাটারাল ডাইমেনশন এর মধ্যে যে ছোট ভ্যালুটা সেটা দিয়ে এটাকে কি করতে হবে এফেক্টিভ লেন্থকে ডিভাইড করতে হবে। এফেক্টিভ লেন্থ দিয়ে কী করতে হবে যে লিস্ট ল্যাটারাল যে আমাদের কি আছে ল্যাটারাল যে ডাইমেনশন সেটা দিয়ে আমাদের কি করতে হবে ডিভাইড করতে হবে, ক্লিয়ার। তাহলে এই ক্ষেত্রে ল্যামডার ভ্যালু কি হচ্ছে ওখানে দেখলে ল্যামডা, এক্ষেত্রে ল্যামডার ভ্যালু কি হয়ে যাবে যদি কলমের লেন্থ আমাদের কি হয় এফেক্টিভ লেন্থ ধরে নাও 300 মিটার, তাহলে 300 mm 3 মিটার, তাহলে এটা যাবে 300 ডিভাইডেড বাই কী হবে 100 লিস্ট ল্যাটারাল ডাইমেনশন কী হয়ে যাচ্ছে এটা 300। আর এই ক্ষেত্রে কি হয়েছিল আগেরটার ক্ষেত্রে যদি এটা হচ্ছে কি আমাদের আরসিসি, যদি সোমের ক্ষেত্রে দেখো বা স্টিলের ক্ষেত্রে দেখো, স্টিল বললাম কি স্টিলের ক্ষেত্রে এফেক্টিভ লেন্থ ডিভাইডেড বাই কী হবে এফেক্টিভ লেন্থ হচ্ছে এটা ডিভাইডেড বাই কী হবে ডিভাইডেড বাই হবে কি আমাদের লিস্ট রেডিয়াস অফ জাইরেসি কোনটা আমাদের সবথেকে কম রেডিয়াস জাইরেসি হচ্ছে কি আমাদের এটা, ঠিক আছে। তাহলে 100/2√2, ঠিক আছে 2√3, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে কত 100 দিয়ে কাটলে 30 ইন্টু এটা উপরে চলে যাবে 2√3, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে কি 30 ইন্টু 2√3 আর 60√3, এই ভ্যালুটা কত হয়ে যাবে 60√3, ঠিক আছে, ফর কি হচ্ছে স্টিল। আর এক্ষেত্রে কি আরসিসির ক্ষেত্রে 30, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে কি ডিফারেন্স, এটা হচ্ছে কি আমাদের ডিফারেন্স কি আরসিসির ক্ষেত্রে এটা আসবে আর আমাদের স্টিলের ক্ষেত্রে এটা আসবে, যেটা আমরা সোমে পড়ছি থিওরি অফ স্ট্রাকচারে সেটা মেনলি অ্যাপ্লাই হবে কোথায় স্টিল সেকশনে, ঠিক আছে। আর এটা অ্যাপ্লাই হবে কোথায়, এটা অ্যাপ্লাই হবে আমাদের আরসি সেকশনে। তাহলে এক্ষেত্রে কি
এই ক্ষেত্রে আমাদের যে কলম, কলম কি হচ্ছে, আমরা আগে পড়লাম যে শর্ট কলম সেটা কি হচ্ছে লেস দেন 32, তাহলে এখানে কি হবে, এখানে একটু আলাদা, এখানে কি হবে কলম যেটা হচ্ছে আমাদের শর্ট কলম সেটা √3 ল্যামডা 12 এর মধ্যে থাকবে, এটাকে কি বলবো শর্ট কলম, ঠিক আছে। লং কলম গ্রেটার দেন 12 সেটা হবে কি লং কলম, ঠিক আছে। আর কি এইখানে আরসিসির ক্ষেত্রে এর ভ্যালু কখনো 60 থেকে শুড নট বি গ্রেটার দেন 60, 60 থেকে কখনো কি হতে পারে না, আমাদের ল্যামডার ভ্যালু ল্যামডা ডাজ নট গ্রেটার দেন নেভার গ্রেটার দেন 60, আমাদের আরসিসির ক্ষেত্রে কি হচ্ছে ল্যামডার ভ্যালু আমাদের কখনো 60 থেকে কি হতে পারে না বেশি হতে পারে না, ক্লিয়ার। তাহলে এটা চলে গেল কি আমাদের আরসিসির পার্ট, আর এটা চলে গেল কি আমাদের আগেরটা স্টিল বা স্ট্রেংথ অফ মেটেরিয়াল আর থিওরি অফ স্ট্রাকচারের পার্ট, ক্লিয়ার। আর এর থেকে 3 থেকে যদি ছোট হয়ে যায় সেগুলোকে কি বলবো আমরা, সেগুলোকে নর্মাল স্টাড বলবো, ঠিক আছে। তাহলে এটুকু পার্ট আমাদের কি হয়ে গেল কমপ্লিট হয়ে গেল, ক্লিয়ার। তাহলে কি কি পড়লাম, স্টাড পড়লাম, কলম পড়লাম, বাকলিং পড়লাম, বাকলিং কি হচ্ছে, তারপরে কি পড়লাম আমাদের কি পড়লাম স্লেন্ডারনেস রেশিও পড়লাম, স্লেন্ডারনেস রেশিও কার রেশিও আমাদের এফেক্টিভ লেন্থ বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেশন। তাহলে এবার দেখলাম এফেক্টিভ লেন্থ কার উপর ডিপেন্ড করছে, আমাদের এন্ড কন্ডিশনের উপরে, কিসের উপর ডিপেন্ড করছে কলমের এন্ড কন্ডিশনের উপর। দেন আমরা কি বললাম যে কি এন্ড কন্ডিশন হতে পারে সেগুলোকে আমরা কি করলাম দেখলাম, ঠিক আছে। এন্ড কন্ডিশন দেখার পরে আমরা কি করলাম, এরপরে দেখলাম কি লিস্ট রেডিয়াস অফ জাইরেশন, তো তার আগে আমরা দেখলাম কি রেডিয়াস অফ জাইরেশন সেটা কি, তাহলে রেডিয়াস অফ জাইরেশন কি হয়ে গেল √I/A, আই যেখানে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া আর এটা হচ্ছে কি ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে। আর এই যে আমাদের কে কি জিনিস, এই ফর্মুলাটা তো সবাই জানে, কিন্তু এটাকে এফেক্টিভ কি, এর আমাদের কি হচ্ছে এর কাজ কি, বা এটাকে দিয়ে আমরা কি বুঝতে পারবো সেটা আমরা এখান থেকে দেখলাম যে যার এগেনস্টে কি হবে, যে অ্যাক্সিসের এগেনস্টে কম হবে সেই অ্যাক্সিসের এগেনস্টে আমাদের কি হবে, আমাদের বিমটা সেই অ্যাক্সিসের এগেনস্টে বেন্ড করবে, যার এগেনস্টে কি হবে আমাদের কে এর ভ্যালু কি হবে কম হবে, ঠিক আছে। এটা দেখলাম। দেন আমরা দেখলাম কি যে টাইপস অফ কলম কি, ক্লাসিফিকেশন অফ কলম। দেন এটা যদি আমরা আরসিসি সেকশনে দেখি তাহলে আরসিসি সেকশনের ক্ষেত্রে এটা কি আমাদের ক্ষেত্রে আলাদা কি আসতে পারে বা কি আলাদা হবে, ক্লিয়ার। নেক্সট কি হচ্ছে, নেক্সট আমাদের আসবে থিওরি অফ লং কলম। নেক্সট আসছে কি আমাদের থিওরি অফ লং কলম। লং কলমের কি হচ্ছে আমাদের অয়েলার্স একটা কি দিয়েছে আমাদের, অয়েলার্স কি দিয়েছে অয়েলার্স লোড, ঠিক আছে, ঠিক আছে। অ্যাজাম্পশন অফ যে অয়েলার্স কি দিয়েছে আমাদের একটা, যে একটা লং কলম যদি হয় সে ম্যাক্সিমাম কতটা লোড সহ্য করতে পারবে, সেই জন্য কি দিয়েছে একটা ফর্মুলা দিয়েছে, ঠিক আছে। ওই ফর্মুলাটা আমরা ডিরাইভও করতে পারি, আর আমরা যদি ভাবি যে ডাইরেক্ট ডিরাইভ করা দেখবো না, খালি ক্লাসটা ড্রাইভ করা না দেখে আমরা কি করব অনলি ফর্মুলাটা মুখস্থ করবো, সেটাও করতে পারি, কিন্তু ডেরিভেশনও আমাদের কি হচ্ছে ইম্পর্টেন্ট, ক্লিয়ার। ডেরিভেশনও কি হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে দেখো তাহলে আমরা শুরু করি কি অ্যাজাম্পশন অফ অয়েলার্স, অ্যাজাম্পশন অফ অয়েলার্স থিওরি, ঠিক আছে, ক্লিয়ার। আবার বলছি যারা ক্লাসটা দেখছো তারা অবশ্যই ক্লাসটাকে লাইক করবে আর বন্ধুর সাথে শেয়ার করবে, আর যারা ক্লাসে এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে অবশ্যই কি করবে একবার সাবস্ক্রাইব করে নেবে, ক্লিয়ার। তাহলে এর অ্যাজাম্পশন কি আছে, এর অ্যাজাম্পশন কি আছে যে আমরা কলমটাকে নেব, যে কলমটাকে আমরা কি হচ্ছে নেব,
সেটা কি হচ্ছে, যে কলমের উপরে আমরা লোড অ্যাপ্লাই করব, লোডটা কি হবে বলে নিচ্ছি ফার্স্টে, যে লোডটা কি হবে, পিওরলি কি হবে, অ্যাক্সিয়াল হবে, যে এই অ্যাক্সিসের ওপরেই কি হবে, এটা হচ্ছে কি আমাদের অ্যাক্সিস, তাহলে এই অ্যাক্সিসে কি হবে লোডটা কি হবে, পিওরলি অ্যাক্সিয়াল লোড হবে। নেক্সট কি হবে, যে আমাদের কলমটা আছে লোড অ্যাপ্লাই করার আগে এটা কি থাকবে, প্রপারলি কি থাকবে, স্ট্রেট থাকবে, ঠিক আছে, পুরো স্ট্রেট থাকবে, কোনো রকম বাকলিং থাকবে না তার আগে, ঠিক আছে, কলমটা রইল স্ট্রেট, লোড যেটা হচ্ছে সেটা অ্যাক্সিয়াল লোড অ্যাপ্লাই হবে। আর কি হবে, এই যে ক্রস সেকশন থ্রু আউট দ্য কলম, এই যে ক্রস সেকশন থ্রু আউট দ্য কলম কি থাকবে, সেম থাকবে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমাদের কি বললাম, ইনিশিয়ালি the column is perfectly straight before the application of the load। তাহলে লোড অ্যাপ্লাই করার আগে কি হবে, লোড অ্যাপ্লাই করার আগে পুরো কলমটা কি থাকবে, স্ট্রেট থাকবে। আর কি থাকবে, আর থাকবে কি, ক্রস সেকশন ইউনিফর্ম থাকবে। তাহলে থ্রু আউট দ্য লেন্থ আমাদের কি থাকবে, ক্রস সেকশন ইউনিফর্ম। দ্য ক্রস সেকশন will be uniform throughout the length। থ্রুআউট দ্য লেন্থ কি থাকবে, থ্রুআউট দ্য লেন্থ ক্রস সেকশন কি থাকবে, ইউনিফর্ম থাকবে। নেক্সট কি, লোড, নেক্সট হচ্ছে কি লোড, এই যে লোডটা যেটা আছে সেটা কি হবে, লোড যেটা অ্যাপ্লাই হবে সেটা কি হবে, আমাদের লোড অ্যাপ্লাই হবে কি, অ্যাক্সিয়ালি লোড কি হচ্ছে অ্যাপ্লাই হবে। তার আগে একটা পয়েন্ট লিখতে পারো তোমরা, যে এখানেই লিখে দাও, and load should be axially applied, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে, যে আমাদের মেটেরিয়ালটা ইলাস্টিক হবে, কি হবে, আর ইলাস্টিক, আইসোট্রপিক অ্যান্ড হোমোজিনিয়াস। দ্য মেটেরিয়াল of the column should be কি হচ্ছে, ইলাস্টিক, হোমোজিনিয়াস and আইসোট্রপিক, কি হচ্ছে, ইলাস্টিক, হোমোজিনিয়াস অ্যান্ড কি হচ্ছে আইসোট্রপিক। ইলাস্টিক মানে কি, ইলাস্টিক মানে হচ্ছে কি, ইলাস্টিক মানে কি হচ্ছে, একে লোড, এটা মেটেরিয়াল, একে লোড অ্যাপ্লাই দিলাম, এ কি হচ্ছে লেন্থ ইনক্রিজ করলো, লোডকে হাঁটিয়ে দিলাম, এ হচ্ছে কি আবার নিজের জায়গায় কি হচ্ছে ফিরে চলে এলো, এটা হচ্ছে কি ইলাস্টিকের নেচার। নেক্সট হচ্ছে কি হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস মানে হচ্ছে কি, একটা মেটেরিয়াল কি হচ্ছে হোমোজিনিয়াস মানে কি, একটা নির্দিষ্ট কোনো ডাইরেকশনে যে প্রপার্টি আছে, নির্দিষ্ট কোনো ডাইরেকশনে
যে কোনো পয়েন্টের নির্দিষ্ট একটা ডাইরেকশনের প্রপার্টি কি হচ্ছে, যে কোনো পয়েন্টের নির্দিষ্ট একটা ডাইরেকশনের প্রপার্টি কি হবে, সেম। ঠিক আছে। আর আইসোটপিক, আইসোটপিক আইসোটপিক হলে কি হবে, মেটেরিয়ালটার একটা কোনো পয়েন্টে যে কোনো ডাইরেকশনে কি হচ্ছে, প্রপার্টি সেম। ঠিক আছে, সব দিকেই হচ্ছে কি P1, অপর একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্টে প্রত্যেকটা ডাইরেকশনে কি হচ্ছে, প্রপার্টি সেম। তাহলে আইসোটপিক হলে কি হবে, যে কোনো পয়েন্টে যে কোনো একটা পয়েন্টে যে কোনো ডাইরেকশনে কি হচ্ছে, যে কোনো সিঙ্গেল একটা পয়েন্টে যে কোনো ডাইরেকশনে প্রপার্টি সেম। ক্লিয়ার। হোমোজিনিয়াস কি হবে, একটা ডাইরেকশনে যে কোনো পয়েন্ট নিয়ে নাও একটা ডাইরেকশনে প্রপার্টি সেম। তাহলে এই দুটোকে যখনই অ্যাড করবে, এই দুটো প্রপার্টিকে, তাহলে কি হয়ে যাবে সেই ক্ষেত্রে, হোমোজিনিয়াস মানে কি বললাম, যে কোনো ডাইরেকশনে প্রপার্টি, যে কোনো একটা ডাইরেকশন, এই একটা ডাইরেকশন, তো একটা যে কোনো ডাইরেকশনে কি হচ্ছে, প্রপার্টি সেম। ক্লিয়ার। তাহলে একটা ডাইরেকশনের প্রপার্টি কি হয়ে গেল, যে কোনো পয়েন্টে একটা ডাইরেকশনের প্রপার্টি সেম। যদি আইসোটপিক হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, যে ওই একই ব্যাপার, যে একটা পয়েন্টে যে কোনো ডাইরেকশনের প্রপার্টি সেম, তাহলে একটা পয়েন্টে যে কোনো ডাইরেকশনের প্রপার্টি সেম, তাহলে এখানে P, এটাও P, এখানেও কি হবে, যে কোনো ডাইরেকশনে এই পয়েন্টের প্রপার্টি সেম। ঠিক আছে। তাহলে হোমোজিনিয়াস প্লাস আইসোটপিক হয়ে গেলে কন্ডিশনটা দেখাবো এরকম। তার মানে হোমোজিনিয়াস প্লাস আইসোটপিক হয়ে গেলে যে কোনো ডাইরেকশনে, যে কোনো পয়েন্টে, যে কোনো ডাইরেকশনে প্রপার্টি কি দেবে, সেম দেবে। তাহলে এই মেটেরিয়ালটাকে এদিকে স্ট্রেচ করো, একটা সেম অ্যামাউন্ট ফোর্সে যদি এদিকে স্ট্রেচ করো যতটা ইলংগেট হবে, এদিকে স্ট্রেচ করলে সেম অ্যামাউন্টের ফোর্সে অতটাই কি হবে, অতটাই এক্সটেনশন হবে। ঠিক আছে। তাহলে ডাইরেকশন চেঞ্জ করলে সেটা কি হবে না, কোনো রকম আলাদা বিহেভিয়ার শো করবে না, স্ট্রেংথ বলো যা কিছু বলো। তাহলে ওরিয়েন্টেশন চেঞ্জ করলে কি হবে না, মেটেরিয়ালটা কোনো আলাদা রকম প্রপার্টি শো করবে না। সেই জিনিসটাই এটা দিয়ে কি করা হচ্ছে, আমাদের এনশিওর করা হচ্ছে যে মেটেরিয়ালটা কি হচ্ছে, হোমোজিনিয়াস আর আইসোটপিক। ক্লিয়ার। তার সাথে কি হচ্ছে, ইলাস্টিক দেখালাম, যে লোড হাঁটিয়ে দিলে কি হবে, সে আবার আগের পজিশনে কি হবে, চলে আসবে। ক্লিয়ার। তাহলে এখানে হয়ে গেল, তাহলে তিনটে প্রপার্টি লিখলাম। দেন কি হবে, দেন আমাদের কি হচ্ছে, আমাদের কলমটা হতে হবে লং কলম। নেক্সট পয়েন্ট হচ্ছে কি, the length of the column should be very high or higher than the cross section। কি হচ্ছে, যে ক্রস সেকশনের তুলনায় কি তার লেন্থকে খুব হাই হতে হবে, और column should be a long column। কি হতে হবে, কলমটাকে আমাদের কি হতে হবে, লং কলম হতে হবে। আর কি কলমটাকে আর কি হতে হবে, কলমটাকে যে ফেলিওর কি হতে হবে, only due to buckling। failure of the column the failure of the column only due
টু দ্য বাকলিং। ঠিক আছে, কলমের যে ফেলিওর ওটা অনলি ডিউ টু কী হতে হবে আমাদের, ডিউ টু আমাদের বাকলিং হতে হবে। ঠিক আছে, আর কি, আর বাকলিংয়ের জন্য যে শর্টেনিং, বাকলিং হলে কি হবে, বাকলিং হচ্ছে তাহলে এটাকে কি হবে, বেন্ড হচ্ছে, বেন্ড হলে কি হয়ে যাবে, কলমটা একটু ছোট হবে, কারণ এটাকে যখনই বেন্ড করবে, দেখো এটা এই হাইটটা আছে, বেন্ড করলে কি হচ্ছে একটু গ্যাপ চলে আসছে, এই যে যে আমাদের কি হচ্ছে শর্টনিং হচ্ছে ডিউ টু কি হচ্ছে বাকলিং, এটা কি হবে নেগলিজেবল। ঠিক আছে, তাহলে দ্য শর্টনিং ডিউ টু the buckling should be very small। ঠিক আছে, আমাদের বাকলিংটা কি হতে হবে, ভেরি স্মল হতে হবে। এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে কি আমাদের যে আমাদের অয়েলার্স যে থিওরি, তার কি হচ্ছে, তার অয়েলার্স থিওরি আমাদের কি হচ্ছে অ্যাজাম্পশন। ঠিক আছে, তাহলে অয়েলার্স লোড আমাদের দেখতে হবে, ক্লিয়ার। তাহলে অয়েলার্স লোড কি হচ্ছে আমাদের যে ফর্মুলা, এটা আমরা কি করব, ডাইরেক্টলি লিখে দিচ্ছি। ঠিক আছে, ডাইরেক্টলি লিখে দিচ্ছি, পরে তোমাদের কি করতে হবে এটাকে আমরা প্রুভ করে দেখব। আজকে আমরা কি করছি, ডাইরেক্ট লিখে দিচ্ছি। এটাকে কি বলছে, বাকলিং লোড और ক্রিপলিং লোড, আর এটাকে কি বলা যাচ্ছে অয়েলার্স, এটাকে কি বলা যাচ্ছে অয়েলার্স লোড। ঠিক আছে, যেটা কি হচ্ছে অয়েলার্স লোডটা কি, দিস ইজ দ্য ম্যাক্সিমাম লোড a column can carry কি হচ্ছে before its failure in buckling। ঠিক আছে, তাহলে ফেলিয়ারের আগে বাকলিং, ডিউ টু বাকলিং ফেলিয়ারের আগে একটা কলম ম্যাক্সিমাম যেটা হচ্ছে কি আমাদের যে লোডটা সহ্য করতে পারে সেটা হচ্ছে কি আমাদের বাকলিং লোড। এই যে বাকলিং লোড বা অয়েলার্স লোড, এটাকে আমরা পিই দিয়ে ডিনোট করে থাকি। এটা ইকুয়াল টু পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই এল এফেক্টিভ এর স্কোয়ার, পাই স্কোয়ার এল এফেক্টিভ বাই পাই, এটা হচ্ছে কি আমাদের পাই স্কোয়ার ইআই বাই এল এফেক্টিভ তার হোল স্কোয়ার। ঠিক আছে, এল এফেক্টিভের স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার। এটাকে যদি শর্টে একটু দেখে নাও, এটার ডেরিভেশনটা খুব ইজি। ধরে নাও কি দুটো আমাদের কি আছে, একটা বিম আছে, দুটোই আছে কি হিঞ্জ। ঠিক আছে, দুটো হিঞ্জ থাকলে এটা টোটালি কি হচ্ছে আমাদের দুটোই হিঞ্জ আছে, তাহলে টোটাল লেন্থ যেটা সেটাই বাকেল হচ্ছে, দুটোই আমাদের কি আছে হিঞ্জ আছে, তাহলে টোটাল লেন্থটা আমরা কি হচ্ছে বাকেল হচ্ছে। এখানে একটা ধরে নাও এক্স সেকশন অ্যাট এ ডিস্টেন্স ওয়াই, অ্যাট এ ডিস্টেন্স কি হচ্ছে অ্যাট এ ডিস্টেন্স এক্স, স্মল এক্স, যেটা ডিফ্লেকশন এখানে শো হচ্ছে সেটা হচ্ছে কি ওয়াই। ঠিক আছে, অ্যাট এ ডিস্টেন্স এক্স কি হচ্ছে আমাদের ওয়াই, এই যে দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে কি ওয়াই। ঠিক আছে, তাহলে অ্যাট এ ডিস্টেন্স এক্স যে মুভমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা কত, সেটা হচ্ছে কি আমাদের মোমেন্ট ইকুয়াল টু মাইনাস এখানে যে লোডটা অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে কি পি। ঠিক আছে, তাহলে পি ইন্টু এক্স
পি ইন্টু কি হচ্ছে আমাদের এক্স, ক্লিয়ার, পি ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে যদি এটা হয় কি আমাদের পি ইন্টু এক্স হয়, মোমেন্ট যেটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের পি ইন্টু মাইনাস এক্স, ঠিক আছে। এই মাইনাসটা কেন হলো? মাইনাসটা এই জন্যই হলো, যদি এই যে সেন্ট্রাল লাইনটার এগেনস্টে যদি এরকম কি হচ্ছে এইভাবে মুভ করে, তাহলে সেটাকে হচ্ছে কি মাইনাস ধরবো। এবার সেন্ট্রাল লাইন এটা আছে, যদি এইভাবে মুভ করতো তাহলে এটা হয়ে যেত কি পজিটিভ, ঠিক আছে। সেন্ট্রাল লাইনের এগেনস্টে যদি আমাদের এইভাবে মুভ করতো, তাহলে এইরকম করে যদি বাকেল করতো তাহলে সেটা হতো পজিটিভ, যেহেতু উল্টো দিকে কি হচ্ছে এই সিটা যদি আমাদের এই সিটা যদি এদিকে এরকম করে হয়, তাহলে সেন্ট্রাল লাইনটা যদি এদিকে থাকে তাহলে সেটা হয়ে যাবে কি আমাদের পজিটিভ, আর উল্টো দিকে সি বানালে সেটা হয়ে যাবে কি আমাদের, এক্ষেত্রে এটা হচ্ছে কি যেটুকু সেন্ট্রাল লাইনের এগেনস্টে বানাচ্ছে এটা হয়ে যাচ্ছে কি আমাদের নেগেটিভ মুভমেন্ট, ক্লিয়ার। তাহলে এমকে আমরা কি দিয়ে ডিনোট করে থাকি? এমকে মানে মোমেন্টকে আমরা সেকেন্ড যেটা ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইআই, ঠিক আছে। এবার এটাকে এদিকে নিয়ে চলেছ প্লাস এম এক্স ইকুয়াল টু কী হচ্ছে 0। তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা, এটাকে দ্বিঘাত সমীকরণে করে দাও, 1 বাই আর পি বাই ইআই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু কী হচ্ছে 0। এটাকে আমরা যদি জেনারেল ইকুয়েশনে লিখি, জেনারেল ইকুয়েশন কি হয় এটার? জেনারেল ইকুয়েশন হয় y ইকুয়াল টু কি হচ্ছে a cos রুট ওভার পি ইআই প্লাস এক্স প্লাস বি সাইন রুট ওভার পি ইআই এক্স, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন, ক্লিয়ার। তাহলে একটা জিনিস দেখো, এই যে এক্স যদি আমাদের কি হয় 0 হয়, এক্স যদি 0 হয়, এক্স যদি এখানে দেখো তাহলে এখানে ওয়াই এর ভ্যালু কোথায়? এই যে ডিস্টেন্সটা কি হচ্ছে এক্স 0 হলে ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে 0, তাহলে এটা একটা কন্ডিশন। আবার কি হচ্ছে এক্স ইকুয়াল টু কি হচ্ছে, এক্স ইকুয়াল টু যদি এল হয়ে যায়, এল মানে এই পয়েন্টে এক্স ইকুয়াল টু এল যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রেও কি হচ্ছে ওয়াই আমাদের 0, ওয়াই কি হয়ে যাচ্ছে 0। তাহলে এটা বসিয়ে দাও ফার্স্টে, এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 0, এটা বসালে কি হবে 0 ওয়াই ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু 0 cos 0 কি হচ্ছে আমাদের cos 0 1, তাহলে 1, তাহলে এটা 1 হয়ে গেল আর এটা 1 হয়ে গেল 1, আর sin 0 সাইন এটা 0 ইন্টু হলে sin 0 কি 0, তাহলে এটা হয়ে যাচ্ছে 0, তাহলে a ইকুয়াল টু কি হয়ে গেল আমাদের 0, ক্লিয়ার। নেক্সট কি লিখতে পারি? নেক্সট হচ্ছে কি x ইকুয়াল টু এল ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু এল, তাহলে এখান থেকে আবার আমরা কি পেয়ে গেলাম, এটা তো 0, তার মানে y আমাদের a ইকুয়াল টু 0 হয়ে গেল, তাহলে এটা 0, তাহলে y ইকুয়াল টু কী পড়ে এলো b সাইন এটা, তাহলে y ইকুয়াল টু, এবার y এর জায়গায় y এর ভ্যালু বসাও, y ইকুয়াল টু কি আছে 0 ইকুয়াল টু b সাইন রুট ওভার p বাই ইআই, p বাই রুট ওভার e i ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো, এই যে এই জায়গাটা পরের পেজে লিখছি, ঠিক আছে। 0 ইকুয়াল টু বি ইন্টু সাইন রুট ওভার পি বাই ইআই ইন্টু এক্স। এবার দেখো বাকি পার্টটাতে 0 হয়ে গেছে, এবার যদি এটা বিটা যদি 0 হয়ে যায়, বিটাও যদি 0 হয়ে যায়, তাহলে পুরোটাই তো y ইকুয়াল টু, তার কিছু রইলই না, যে y ইকুয়াল টু a cos রুট ওভার পি ইআই ছিল, x ছিল প্লাস বি সাইন রুট ওভার পি বাই ইআই, তারপর কি ছিল y ছিল, এটা তো অলরেডি 0 হয়ে গেছে। এবার যদি বিটাও 0 হয়ে যায় তাহলে এটাও তো 0 হয়ে গেল, ঠিক আছে। তার মানে y এর ভ্যালু কিছু রইলই না, তাহলে আমাদের তো সব কিছু মিথ্যা হয়ে গেল। তাহলে এখানে কি লিখতে পারি, তাহলে মানে b ইজ নট ইকুয়াল টু 0, তাহলে b ইকুয়াল টু 0 নয়,
তাহলে কে ইকুয়াল টু জিরো, তাহলে এইটা ইকুয়াল টু জিরো, তাহলে সাইন রুট ওভার পি ইআই এক্স ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটা ইকুয়াল টু জিরো। আবার কি জানি আমরা, সাইন কত ইকুয়াল টু জিরো, সাইন জিরো ইকুয়াল টু জিরো, সাইন পাই ইকুয়াল টু জিরো, সাইন 2 পাই ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তার মানে সাইন এন পাই ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে আমাদের জিরো, সাইন কি হচ্ছে এন পাই ইকুয়াল টু আমাদের কী হয়ে যাচ্ছে জিরো। ঠিক আছে, সাইন কি হচ্ছে, আমরা এটা কি লিখতে পারি, তাহলে সাইন এতগুলো ভ্যালু কি হচ্ছে, এগুলোর জিরো হচ্ছে, তাহলে সাইন এন পাই ইকুয়াল টু কী হতে পারে, আমরা ইকুয়াল টু জিরো লিখতে পারি। ঠিক আছে, সাইন, কারণ জিরো এন পাইয়ের বদলে এনের জায়গায় জিরো লিখো, তাহলে জিরো হয়ে যাবে, সাইন জিরো ইকুয়াল টু জিরো। ঠিক আছে, পাই বসাও, সাইন পাই ইকুয়াল টু জিরো। ঠিক আছে, 2 পাই বসাও, তাও জিরো। তাহলে এখান থেকে আমরা কি পাই, রুট ওভার এন ইআই, রুট ওভার পি বাই ইআই ইকুয়াল টু কী হয়ে যাবে, ইকুয়াল টু আমাদের এই এক্সটাও কিন্তু এখানে, এক্সটাও এখানে ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, এখানে খালি এই ভ্যালুটাই থাকবে। ঠিক আছে, এটা ইকুয়াল টু কি যাচ্ছে আমাদের, এটা ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে কি এন পাই, আর এন পাইটাকে আমরা যেহেতু একটাই কার্ভ নিচ্ছি, সেহেতু এটা ইকুয়াল টু কি লিখবো আমরা, পাই। ঠিক আছে, ক্লিয়ার। এটা ইকুয়াল টু কি লিখবো আমরা, সরি এখানে আসো, এখানে আমাদের কি বলেছিলাম যে এইখানে এক্স ইকুয়াল টু কি হচ্ছে এল, তাহলে এখানে আমাদের এটাকে কি হয়ে যাবে, এখানে এল হয়ে যাবে, এটা কি হয়ে যাচ্ছে ইন্টু এক্স এর ভ্যালু, এখানে যে আমাদের এক্স আছে একটা জায়গায় কি বসাতে হবে আমাদের এল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি থাকবে, একটা এল, এখানে থাকবে কি আমাদের এল। ঠিক আছে, তাহলে এল থাকবে ইকুয়াল টু পাই। তাহলে এখান থেকে এবার এটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে এটাকে রুট করো ফার্স্টে, তাহলে পি বাই ইআই, এটাকে ওইদিকে নিয়ে গেছো ফার্স্টে, এটা রুট ছিল, রুটটাকে হাঁটাতে হলে এদিকেও স্কোয়ার করতে হবে, ওদিকেও স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে দাও, এটারও স্কোয়ার, এটারও স্কোয়ার, ইকুয়াল টু কী হচ্ছে, এটাকে ইকুয়াল টু আর পি যে ফোর্সটাই লাগবে ক্রিপলিং লোড, সেটা ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে আমাদের পাই স্কোয়ার আছে ইআই ডিভাইডেড বাই এল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছিল কি আমাদের অয়েলার্স ফর্মুলা আর অয়েলার্স লোড। ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের কি ডেরিভেশন। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ডেরিভেশন। দেখো এটা আমাদের ফর্মুলা, এটা আমাদের কি হচ্ছে ডেরিভেশন। ঠিক আছে, নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে আমাদের কি, নেক্সট আমাদের রয়েছে কি শর্ট কলম। শর্ট কলমের জন্য আমাদের কি লাগবে, শর্ট কলম, এবার এটা তো হয়ে গেল লং কলমের জন্য ফর্মুলা। ঠিক আছে, এটা হয়ে গেল কি আমাদের লং কলমের জন্য ফর্মুলা। এছাড়াও কি আছে আমাদের শর্ট কলমের জন্য কি আছে, একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে কি আমাদের, যেটা আমাদেরকে দিয়েছে র্যাঙ্কাইন্স ফর্মুলা, যেটা শর্ট কলম অ্যাজ ওয়েল অ্যাজ কি আমাদের লং কলম দুটোতেই অ্যাপ্লাইড। ঠিক আছে, র্যাঙ্কাইন্স ফর্মুলা। ক্লিয়ার, র্যাঙ্কাইন ফর্মুলা। ঠিক আছে, র্যাঙ্কাইন্স ফর্মুলাটা কি, র্যাঙ্কাইন্স ফর্মুলাতে কি বলছে, এটা শর্ট কলম অ্যাজ ওয়েল অ্যাজ লং কলম দুটো ক্ষেত্রেই প্রযোজ্য। 1 বাই র্যাঙ্কাইন্স লোড ইকুয়াল টু
1 বাই ক্রাসিং লোড প্লাস 1 বাই কি হচ্ছে আমাদের অয়েলার্স লোড, 1 বাই অয়েলার্স লোড। ক্লিয়ার? 1 বাই অয়েলার্স লোড। ঠিক আছে, তাহলে এখানে এটা হচ্ছে কি আমাদের র্যাঙ্কাইন্স লোড, এটা হচ্ছে ক্রাসিং লোড, ক্রাসিং লোড, আর এটা কি হচ্ছে অয়েলার্স অয়েলার্স লোড। ঠিক আছে, এটা কি হচ্ছে আমাদের অয়েলার্স লোড। ক্লিয়ার? তাহলে এটা কি করে দুটো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা কি করে দুটো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? দেখো অয়েলার্স লোড যদি হয়, যদি আমাদের কি হয় অয়েলার্স লোড ইকুয়াল টু কি, অয়েলার্স লোড ইকুয়াল টু পাই স্কোয়ার ইআই বাই এফেক্টিভ লেন্থের স্কোয়ার। ঠিক আছে, যদি আমাদের লং কলম হয়, লেন্থ বেশি হবে লং কলম, তাহলে সেক্ষেত্রে এফেক্টিভ লেন্থ যেটা সেটা কি হবে, বেশি হবে। এফেক্টিভ লেন্থ বেশি তার মানে এফেক্টিভ লেন্থের স্কোয়ার আরও বেশি। এফেক্টিভ লেন্থের স্কোয়ার যদি বেশি হয় তাহলে তাহলে এটা ডিনোমিনেটর বেশি, যেটা দিয়ে ডিভাইড করছে সেটা বড় হয়ে যাচ্ছে। তাহলে তাহলে একটা কোনো ভ্যালুকে এটা দিয়ে যখন একটা খুব বড় সংখ্যা দিয়ে ডিভাইড করবো, তাহলে এর ভ্যালু কী হয়ে যাবে, এর ভ্যালু কী হয়ে যাবে, এর ভ্যালু খুবই ছোট হয়ে যাবে, কারণ এটা খুব বড় হয়ে যাচ্ছে। এক তো লং কলম হলে লেন্থ বেশি হবে, লেন্থ বেশি হবে, লেন্থ বেশি তো লেন্থের স্কোয়ার, এফেক্টিভ লেন্থ তার স্কোয়ার হচ্ছে, তো সেটা আরও বড় ভ্যালু। সেটা এখন একটা নাম্বারকে যদি একটা খুব বড় ভ্যালু দিয়ে ডিভাইড করি, তাহলে কী হয়ে যাবে, যেটা ভালো পাবো আমরা ভ্যালু, সেটা কী হয়ে যাবে, খুবই ছোট হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কী হয়ে যাচ্ছে আমাদের লং কলমের ক্ষেত্রে এই ভ্যালুটা কী হয়ে যাচ্ছে, খুব ছোট হয়ে যাচ্ছে। এটাকে যখন আমরা কি করছি 1 বাই পি করছি, একটা ছোট ভ্যালুকে, খুব ছোট ভ্যালুকে কি করছি 1 বাই দিয়ে ডিভাইড করছি, তাহলে সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, খুব বড় হয়ে যাবে। ক্লিয়ার? 0.00001কে ডিভাইড করে দাও 1কে এই এত একটা খুব ছোট সংখ্যা দিয়ে যদি ডিভাইড করি, এই ভ্যালুটা যেটা আসবে সেটা অনেক বড় ভ্যালু আসবে। ক্লিয়ার? যে ভ্যালুটা আসবে সেটা কত আসবে, এখানে দেখো কতগুলো জিরো আছে, তার থেকে 1000000 এত চলে আসবে। ঠিক আছে, তাহলে সেই জন্য কি বললাম, যদি আমরা কি করি লং কলমের ক্ষেত্রে দেখি, লং কলমের ক্ষেত্রে কি বললাম, লেন্থ বেশি, এর ভ্যালু আরও বেশি, তাহলে এর ভ্যালু কি হচ্ছে, এর ভ্যালু বেশি হবে লেন্থের ভ্যালু, তাহলে লেন্থের স্কোয়ার সেটা আরও বেশি হবে, তাহলে যে অয়েলার্স যে লোড যেটার ভ্যালু কী হয়ে যাবে, কম হয়ে যাবে। তারপরে এটাকে যখন আমরা উল্টে দেবো, তাহলে এই ভ্যালুটা কী হয়ে যাবে, বেশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা যখন এই ভ্যালুটার তুলনায় এই ভ্যালুটা খুব বেশি হয়ে যাবে, তাহলে এটাকে আমরা কী করে দেবো, নেগলেক্ট করে দেবো। তাহলে সেই ক্ষেত্রে র্যাঙ্কাইন্স লোড ইকুয়াল টু কী যাবে, 1 বাই ইআই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে র্যাঙ্কাইন্স লোড ইকুয়াল টু হয়ে যাবে অয়েলার্স লোড। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল কি, কার ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের লং কলমের ক্ষেত্রে। শর্ট কলমের ক্ষেত্রে কি হবে, শর্ট কলমের ক্ষেত্রে কি হবে, শর্ট কলমের ক্ষেত্রে জাস্ট এর উপর অপোজিটটা ঘটবে। ফর শর্ট কলম, এটা কি হচ্ছে ফর লং কলম, লং কলমের ক্ষেত্রে। শর্ট কলমের ক্ষেত্রে কি হবে, শর্ট কলমের ক্ষেত্রে এল এফেক্টিভ সেটা কি হবে, লেন্থ, এফেক্টিভ লেন্থ কম হবে, এফেক্টিভ লেন্থ কম হলে এর স্কোয়ারের ভ্যালু কম হবে, তাহলে এই যে ভ্যালুটা এটা যেহেতু কম, তাহলে এই ভ্যালুটা কী যাবে, আমাদের বেশি হয়ে যাবে। এটা যখন বেশি হবে অয়েলার্স লোড, তাহলে 1 বাই অয়েলার্স লোড, এটা কি যাবে ভ্যালু 1 বাই অয়েলার্স লোড, এটা কম হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই ভ্যালুটাকে নেগলেক্ট করব, কি করবো, এই ভ্যালুটাকে নেগলেক্ট করবো, তাহলে এইটা ইকুয়াল টু কী যাবে, খালি 1 বাই পি আর ইকুয়াল টু 1 বাই পি সি, তাহলে পি আর ইকুয়াল টু পি সি। ঠিক আছে, স্যাটিসফাই হলো। তাহলে শর্ট কলম কি বলেছিলাম আমরা, অনলি ডিউ টু ক্রাসিং ফেল করবে, তাহলে শর্ট কলমের এগেনস্টে কী বেরোলো, ক্রাসিং লোডটাই মেন বেরোলো। আর লং কলম কিসে ফেল করবে, বাকলিংয়ে ফেল করবে, তাহলে বাকলিং লোডটাই হচ্ছে অয়েলার্স লোড, আর
এটাও স্যাটিসফাই করলে যে লং কলম হলে আমাদের কি বাকলিংয়ে ফেল করবে, তাহলে লং কলমের ক্ষেত্রে এটা স্যাটিসফাই হলো যে আমাদের র্যাঙ্কাইন্স মেথড, র্যাঙ্কাইন যে মেথড, র্যাঙ্কাইন যে ফর্মুলা সেটা আমাদের কি হচ্ছে লং কলমের জন্য স্যাটিসফাইড, আর শর্ট কলমের জন্য লং কলম কিসে ফেল করবে বাকলিংয়ে, সেখানে আমাদের এই জন্য বাকলিংয়ের লোডটা দরকার লাগবে। শর্ট কলম আমাদের কি ফেল করবে ডিউ টু মেটেরিয়াল ক্রাশিং, সেই জন্য আমাদের ক্রাশিং লোডটাও লাগবে। আবার বলছি তোমাদের যারা ক্লাসটা দেখছো তারা অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, যারা চ্যানেলে প্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মধ্যে কি করবে এই ক্লাসটা অবশ্যই শেয়ার করবে। ক্লিয়ার? নেক্সট লাস্টে একটুখানি পার্ট আছে, খালি একটুখানি পার্ট আছে, একটা ফরমেশন থাকে যেটা আমাদের আসে 1 by Rankines load equal to 1 by crushing load plus 1 by কি হচ্ছে Euler's load। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি করবে, এই দুটোকে যোগ করো, PC PE, ঠিক আছে, Euler's load আর crushing load, তাহলে PE প্লাস PC হয়ে গেল, দুটোকে গুণ করলে এটাতে আছে এটা, তাহলে এটা বসবে, এই ক্ষেত্রে এটা আছে তাহলে এটা বসবে। নেক্সট এবার কি করবে, এবার এটাকে উল্টে দাও, তাহলে এখানে কি আছে P/R আছে, উল্টে দিলে PR ইকুয়াল টু PC/PE ডিভাইডেড বাই PE প্লাস PC, ঠিক আছে। এবার কি করবে, পিসিটাকে নিচেরটার থেকে কি পিই কমন নাও, এদিকে পিই লিখলে এদিকে পিসি লিখলে, নিচেরটার থেকে পিইটা কমন নিলে পিই কমন, ঠিক আছে, তাহলে 1 প্লাস পিসি বাই পিই। ক্লিয়ার? নেক্সট কি হচ্ছে, ওপরে চলে যাও নাহলে। নেক্সট, ঠিক আছে, এবার এখান থেকে দেখো লোড আমরা কি জানি, স্ট্রেস ইকুয়াল টু কি হচ্ছে ফোর্স বাই এরিয়া, তাহলে ফোর্স ইকুয়াল টু কি স্ট্রেস ইন্টু এরিয়া, ইন্টু করে দাও, ঠিক আছে, স্ট্রেস ইন্টু এরিয়া। তাহলে আমাদের কি আছে, এবার এই দুটো কেটে গেল, ক্রাশিং ফোর্স পিসি, তাহলে ক্রাশিং স্ট্রেস ইন্টু এরিয়া, ক্রাশিং স্ট্রেস ইন্টু এরিয়া। নেক্সট হচ্ছে কি, এটা লেখো 1 প্লাস কি আছে উপরে পিসি, সিমিলারলি ক্রাশিং স্ট্রেস বাই এরিয়া। নেক্সট আছে কি পিই মানে হচ্ছে কি ফর্মুলা পাই স্কোয়ার EI ডিভাইডেড বাই কি হচ্ছে L এফেক্টিভ এর স্কোয়ার, L এফেক্টিভ এর স্কোয়ার, ঠিক আছে। এরপর কি, এরপর আমাদের এই যে আই এর ভ্যালুটাকে আমাদের চেঞ্জ করতে হবে, আই এর ভ্যালুটাকে আমরা কি করব চেঞ্জ করব, ইন টার্মস অফ কে লিখব, কে ইকুয়াল টু কি বললাম একটু আগে √/I/A, তাহলে এখান থেকে কে স্কোয়ার ইকুয়াল টু আই কে স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে গেল আই ডিভাইডেড বাই এ, তাহলে এটাকে গুণ হয়ে গেল, তাহলে ইকুয়াল টু আই, তাহলে আই ইকুয়াল টু কি হচ্ছে কে স্কোয়ার ইন্টু এ, তাহলে এখান থেকে লেখো এটাকে CA 1 প্লাস CA ডিভাইডেড বাই পাই E ইন্টু কে স্কোয়ার A ডিভাইডেড বাই L এফেক্টিভ। ক্লিয়ার? এর স্কোয়ার, এবার এই এরিয়া আর এই এরিয়া কি হলো কেটে গেল, এই এরিয়া এটা কি হচ্ছে আমাদের কেটে যাচ্ছে। ক্লিয়ার? দুটো এরিয়া আমাদের কি হলো কেটে গেল, ঠিক আছে। নেক্সট কি হবে, নেক্সট এবার একটু সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে, CA ডিভাইডেড বাই 1 প্লাস, এবার দেখো এটাকে উপরে নিয়ে যাও, দুটো স্কোয়ার টার্ম একসাথে লেখো, C পাই স্কোয়ার E ইন্টু L এফেক্টিভ এর স্কোয়ার ডিভাইডেড বাই কে স্কোয়ার, ঠিক আছে।
আবার তাহলে এল ইফেক্টিভ স্কোয়ার বাই কে স্কোয়ার, তাহলে এল ইফেক্টিভ বাই কে, এটা কি পড়েছিলাম, ল্যামডা ইকুয়াল টু কি, ল্যামডা ইকুয়াল টু কি এল ইফেক্টিভ বাই কে, তাহলে এল ইফেক্টিভ স্কোয়ার কে স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ল্যামডা স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে কি আমাদের ল্যামডা স্কোয়ার, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কি আমাদের ল্যামডা স্কোয়ার, ঠিক আছে। আর এটাকে ওই ফর্মে লিখে দিতে পারো। আর বাকি যে সামনের পার্টটা এটাকে বলা হয় কি, এই যে পার্টটা, এই পার্টটাকে বলা হয়, এটাকে এ দিয়ে ডিনোট করো, এটাকে বলা হয় কি র্যাঙ্কাইন কনস্ট্যান্ট, এটাকে বলা হচ্ছে কি আমাদের র্যাঙ্কাইন কনস্ট্যান্ট, ঠিক আছে। এই যে পার্টটা এটাকে কি বলা হয় আমাদের র্যাঙ্কাইন কনস্ট্যান্ট, ক্লিয়ার। এই যে পার্টটা, এই পার্টটাকে আমাদের কি বলা হয় র্যাঙ্কাইন কনস্ট্যান্ট। আর এটাকে বললাম আগেই লিখে দিয়েছি, এই যে এটা হচ্ছে কি আমাদের ক্রাসিং স্ট্রেস, ঠিক আছে। এই ফরমেশনটা কি হচ্ছে বের করতে দেয়, ঠিক আছে। র্যাঙ্কাইন স্ট্রেস কি, এইটাকে কি করতে দেয় অনেক সময় বের করতে দেয়, ঠিক আছে। এখানে মোটামুটি পুরো আমাদের কলম যেটা সেটা শেষ হয়ে গেল। এর মধ্যে আর কি আছে, আর আছে কি একটা পার্ট আছে যেটা হচ্ছে কি আমাদের যে অয়লার্স যে থিওরি, অয়লার্স থিওরির কি থাকে একটা লিমিটেশন, এটা আমরা কি হচ্ছে এটা আমরা পড়ে নেব, এটুকুই পার্ট কি হচ্ছে আমাদের বাকি আছে, যে লিমিটেশন অফ অয়লার্স থিওরি, বাকি আমাদের এইটা রইল, ঠিক আছে। এই যে যতটা পড়লাম সেখানে আমাদের পুরো এই হচ্ছে কি কমপ্লিট হয়ে গেল কলম, ঠিক আছে। অবশ্যই ক্লাসটাকে খুব ভালো করে দেখো, দরকার পড়লে আবার রিপিট দেখো, ঠিক আছে। যারা ক্লাসটা দেখছো অবশ্যই ক্লাসটাকে একবার লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমাদের কোর্সের যে প্রাইস, আগেই বললাম কোর্সের যে প্রাইস আছে সেটা কত, সেটা 1199, মোটামুটি 1200 টাকা মতো আছে, ঠিক আছে, 1199 টাকা। এর ভ্যালিড যে অফার যে প্রাইস সেটা তোমাদের কি চলছে 15 তারিখ পর্যন্ত চলছে। তোমরা অবশ্যই কি করো, যত তাড়াতাড়ি সম্ভব কোর্সটা পারচেস করে নাও, কারণ এরপরে কি হচ্ছে কোর্সের ভ্যালু বেড়ে যাবে। আর কি এই সাবজেক্টের জন্য তোমাদের গাইডেন্স কিন্তু খুব দরকার। দেখতেই পাচ্ছ আজকে কত কিছু ডেরিভেশন করলাম, কত কিছু নতুন টার্ম শিখলাম, এগুলো কিন্তু বিনা গাইডেন্সে সম্ভব নয়। আর এই সেমিস্টারে তোমাদের কোর্সের লেন্থও কিন্তু হিউজ, ঠিক আছে। কতটুকু পড়তে হবে, কীভাবে পড়তে হবে সেটা কিন্তু তোমাদের জানা খুবই দরকার। সেজন্য অবশ্যই এই টাইমের মধ্যে তোমরা কি করো, কোর্সটাকে পারচেস করে নাও, ঠিক আছে। আবার তোমাদের নেক্সট যে ভিডিও সেটাতে আবার ডেমো ক্লাসে তোমার সাথে দেখা হবে। চলো আজকে এই পর্যন্তই।